যিনি এই গাড়ি চাপড়াতে তাদেরকে বলেছেন এবং যারা এরকম চাপড়াচ্ছেন দুজনেই অপরাধ করছেন, পুলিশের এটা কাজ নয়। তো সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যদি না হয়, গুন্ডা বদমাশরা যদি নির্বাচন করায়, তাহলে তারা যাকে চাইবেন তারা ভোটে জিতবেন। এই ভোট প্রমাণ করে না যে জনসাধারণ তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। এই ভোট প্রমাণ করে যে গুন্ডা বদমাশরা যেভাবে ভোট রিগিং করিয়েছেন তাতে তৃণমূল। জ্যোতিপ্রিয় মল্লিক যদি টাকা নেননি, তো মমতা ব্যানার্জি তো একজন এলএলবি পাস করা লোক বলেও আমি জানি। তো উনি তো গিয়ে কোর্টে গিয়ে এটা বললেই হয় যে পার্থ চ্যাটার্জি কোনো টাকা নেয়নি। জজ সাহেবকে বলবেন যে আপনি কেন ওদেরকে এতদিন বছরের অধিক কাল ধরে হাজতে রাখছেন, ছেড়ে দেন। স্যার, দুর্নীতি থেকে শুরু করে অভয়াকাণ্ড, শুরু থেকে শেষ পুরোটাই যে নাম জড়িত সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে 6-6 তৃণমূল কংগ্রেস কি করে হতে পারে? দেখুন, যে কোনো নির্বাচনে কে জিতলো সেটা ঠিক হয় যে কার দিকে কত ভোট পড়েছে, কিন্তু সত্যিকার নির্বাচন হলে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে প্রতিটি ভোটার নির্ভয়ে তার ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে ফিরে এসে তার বাড়িতে শান্তিতে থাকতে পারবে। কিন্তু আমাদের এখানে যে ভোটগুলো হয়, এই উপনির্বাচনে যেটা হয়েছে সেরকম হয়েছে কি, আমি একটা দুটো মনে পড়ছে। ধরুন যে এখানে আমাদের বাড়ির কাছে হারোয়াতে ভোট হয়েছে, তো সেখানে যে প্রার্থী একটা কোনো ভোট কেন্দ্রে সেখানে ঠিক মতো ভোট হতে পারছে না বলে দেখতে গিয়েছিলেন, উনি কি ভোট কেন্দ্রে ঢুকতে পেরেছেন? উপরন্তু ওনাকে শাসক দলের লোকেরা চারিদিক থেকে এমন ঘিরে ধরেছে যে পুলিশের লোকেদের দেখে মনে হচ্ছে অসহায়, তারা শুধু হাত দিয়ে এরকম করে লোকদেরকে আটকে রাখছে। কিন্তু আমাদের দেশের নির্বাচনে আইন অনুসারে প্রার্থী যে কোনো কেন্দ্রে গিয়ে দেখতে পারেন যে ভোটটা ঠিক মতো হচ্ছে কিনা। যদি কোনো অসুবিধা থাকে সে ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের যে লোক স্থানীয় যেখানে আছেন, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, তাদেরকে বলতে পারেন, বা রিটার্নিং অফিসারকে বলতে পারেন, বা যারা অবজারভার আছে তারা বলতে পারেন। তো ধরুন যে কোনো একটা লোক যিনি প্রার্থী, তিনি সেই বুথে ঢুকতেই পাচ্ছেন না, তাকে শাসক দলের লোকেরা ঢুকতে দিচ্ছে না, তাহলে তাকে যারা ভোট দিতে চাইবে তারা কি ঢুকে তাকে ভোট দিতে পারবেন? সম্ভব? তো তাহলে মানুষ কাকে ভোট দিতে চাইছেন সেটা তো ভোটে যেতে প্রতিফলিত হচ্ছে না। প্রতিফলিত হচ্ছে যে গুন্ডা বদমাশরা কাকে ভোট দিতে দিয়েছেন, কাকে ভোট দিতে দেননি, কার ভোট দিয়ে নিয়েছেন। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, খুব সম্ভবত সেটাই। শাসক দলের একজন গুন্ডা বা নেতা যাই বলুন, তিনি বুথে ঢুকে একজন ওখানে যে পোলিং এজেন্ট আছে তাকে বলছেন যে আমি আধ ঘন্টা সময় দিলাম। তার মানে পোলিং এজেন্ট বিভিন্ন প্রার্থীর কেন দেওয়া হয়? যে সেখানে যারা ভোট দিতে আসছে ঠিক লোক ভোট দিতে আসছে এবং কোনো একটা পার্টির পক্ষে ভেতরে কেউ কাজ করছে না এটা দেখার জন্য। তো পোলিং এজেন্টকে যদি প্রিজাইডিং অফিসারের সামনে পুলিশ অফিসারদের উপস্থিতিতে কোনো গুন্ডা গিয়ে বুথের ভিতরে থ্রেট দিতে পারে যে আধ ঘন্টা সময় দিলে এর মধ্যে ওকে বেরিয়ে যেতে হবে, নাহলে ওর খারাপ অবস্থা হবে, তাহলে সেখানে কি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হওয়া সম্ভব? তো সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যদি না হয়, গুন্ডা বদমাশরা যদি নির্বাচন করায়, তাহলে তারা যাকে চাইবেন তারা ভোটে জিতবে। স্বাভাবিকভাবে গুন্ডা বদমাশরা শাসক দলের আশ্রয়ে থাকতে চায়, পুলিশ তাদের ধরবে না বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। তো এইরকম ভোটের ওপর তো সঠিক মন্তব্য করা সম্ভব নয়। এই ভোট প্রমাণ করে না যে জনসাধারণ তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। এই ভোট প্রমাণ করে যে গুন্ডা বদমাশরা যেভাবে ভোট রিগিং করিয়েছেন তাতে তৃণমূল জিতেছে। পুরোটাই রিগিং বা ছাপ্পা ভোটের উপর নির্ভর করে তারা জিতেছে। দেখুন, কোন একটা পোলে যদি যতগুলো ভোট পোল হয়েছে তার মধ্যে সব থেকে ভোট বেশি যে পায়, তো সেখানে যদি ধরুন 50% ভোট ঠিকভাবে হয়, ধরে নেওয়া যায়, এখানে হয়েছে বলে আমি বলছি না,
কিন্তু বাকি 50% যেটা আছে সেটাকে যদি একটা শাসক দলের দখলে নিয়ে আসা যায়, তাহলে কি হবে? তারা তো ভোট বেশি পেয়ে যাবে, তারা জিতে যাবে। তাহলে পুরোটা যে রিগিং করতে হবে তা নয়। যারা ভোট করান তারা কোন বুথে কতটা ভোট পাবে মোটামুটি আন্দাজ করলেন, এবং কোন কোন বুথটা রিগিং করলে এবং সেটা করা সম্ভব, করলে সেটা জিতবেন, সেটা তারা ভালো বোঝেন, সেইভাবে করান। তাহলে মাদারিহাট যেখানে বহু বছর ধরে বিজেপি জিতে আসছে, সেখানেও তো আবার বিজেপি প্রার্থী হেরে গেছে, সেখানেও তো তৃণমূলই জয় করে, সেটা একটা মানে সংখ্যাটাও অনেক বেশি ভোটে। না, আপনাকে দুটো কারণ মনে রাখতে হবে। যে যখন মাদারিহাটে যদি বিজেপি জিততো তাহলে রাজ্যের শাসক দলের কোনো পরিবর্তন হতো না। তো স্থানীয় মানুষ, ছোট ছোট নেতা যারা আছেন, তারা শাসক দলের হয়ে কাজ করলে তারা যে সুবিধাটা পাবেন, বিজেপি দলের হয়ে কাজ করলে সেই সুবিধাটা পাবেন না। এমন কি সুবিধা দেন? অন্য কোনো সুবিধা না থাকলে ওই যে তোলাবাজি, কাটমানি, কমিশন, এই যে আবাস যোজনা একটা ঘর দেবে, কত টাকা নিয়ে দিচ্ছে আপনারা তো বিভিন্ন গণমাধ্যমে প্রচার করছে। তো সেইগুলোর সুবিধা শাসক দলে থাকলে যেটা আছে, শাসক দলের কাজ করলে যেটা আছে, বিরোধী দলে থাকলে উল্টো পুলিশ এর কেস খেতে হবে। অতএব শাসক দল সেখানে একটা সুবিধা পায়। এবং তারপরে যে বিজেপি তো ওখানে যে শাসক দলের হয়ে যে পুলিশরা কাজ করছে তাদের সাহায্য পাচ্ছে না, শাসক দল সেটা পাচ্ছে। অতএব যেখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে না সেখানে শাসক দলের সুবিধা আছে, তাদের হাতে যখন ক্ষমতা আছে। আপনি যেমনটা বলেন তোলাবাজি বা ওরকম কিছু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আগের দিন প্রেস কনফারেন্সে বললেন তারা ওগুলো করেন না, আপনারা শুধু শুধু তাদের দোষারোপ করেন। দেখুন, এখন তো এটা শুধু আলোচনার পর্যায়ে নেই। দেখুন, যে লোক বিরোধিতা করার ফলে এই যে দেখুন, যে বর্ধমানে এক জায়গায় যে এমএলএ, তার আত্মের নাম আবাস যোজনায় আছে। আচ্ছা, তো আবার দেখুন একটা জায়গায় পাঁচটা নাম আছে একজনের, সে এলাকায় কোনোদিন থাকে না, এখনো নেই, কিন্তু তাদের নামে আবাস যোজনা ঘর উঠছে। তাহলে টাকাটা কোথায় যাবে? বা এখানে আপনারা দেখেছেন যে শাসক দলের নেত্রী যেসব টাকা আদায় করেছেন সেগুলো লোক ডেকে ফেরত দিচ্ছে। তো কে কি বলছেন মুখে সেটা ঠিক হবে না যেটা বাস্তবে দেখা যাচ্ছে সেটা ঠিক হবে? মমতা ব্যানার্জি তো অনেক কথা বলেন। রবীন্দ্রনাথ মারা গিয়েছেন 1941 সালে, উনি তো 6 বছর পরে রবীন্দ্রনাথকে দিয়ে মহাত্মা গান্ধীর অনশন ভাঙাতে পারেন। রামমোহন মারা গেছেন 1833 খ্রিস্টাব্দে, আর পশ্চিমবঙ্গ বিধানসভা হয়েছে 50 সালের দিকে, 1950 সালে, 100 বছরের বেশি পরে। উনি তো রামমোহনকে দিয়ে সতীদাহ রদ প্রথা আইন এই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস করিয়ে নিয়েছেন। শেক্সপিয়ার, কিটস, রবীন্দ্রনাথ কোনোদিন একসঙ্গে জীবিত ছিলেন না, উনি তো তাদের একসঙ্গে আলোচনায় বসিয়ে দিয়েছেন। তো মমতা ব্যানার্জি ঠিক কথা বলেন বলে আমার তো জানা নেই, এবং সত্যি কথা বলেন বলেও আমার জানা নেই। তিনি অধিকাংশ সময় বেঠিক এবং অসত্য কথা বলেন, এবং তার জন্য তার কোনো রকম অর্থ। তিনি নাকি সরকারি কাজে কোনো টাকা নেননি আজ অবধি, আপনারা বলছেন নিয়েছেন। তাহলে পার্থ চ্যাটার্জি যে হাজতে আছেন, জ্যোতিপ্রিয় মল্লিক যে হাজতে আছেন, পার্থ চ্যাটার্জির বাড়িতে যখন রেড হয়েছিল তখন তার বান্ধবীর এবং তার নিয়ে যে গহনা এবং নগদ টাকা উদ্ধার হয়েছিল সেগুলো ছবি তো বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন। ওই টাকাগুলো পার্থ চ্যাটার্জি কোথায় পেলেন? ওনার দলের লোক কোনো টাকা নেয়নি তো। জ্যোতিপ্রিয় মল্লিক যদি টাকা নেননি তাহলে ওনার স্ত্রীর নামে, ওনার মেয়ের নামে, জ্যোতিপ্রিয় মল্লিকের নামে যেসব টাকাগুলো পাওয়া গিয়েছে যার জন্য তিনি এখনো হাজতে আছেন, তো মমতা ব্যানার্জি তো একজন এলএলবি পাস করা লোক বলেও আমি জানি। তো উনি তো গিয়ে কোর্টে গিয়ে এটা বললেই হয় যে পার্থ চ্যাটার্জি কোনো টাকা নেয়নি। জজ সাহেবকে বলবেন যে আপনি কেন ওদেরকে এতদিন, বছরের অধিক কাল ধরে হাজতে রাখছেন, ছেড়ে দেন। জ্যোতিপ্রিয় মল্লিককে কেন হাজতে রাখছেন? ওরা তো কোনো টাকা নেয়নি, ছেড়ে দেন, তাহলে তো ছাড়া পেয়ে যায়। তিনি তো বলেছেন নিচু তলার পুলিশরা এসব করে, বেকার বেকার নেতাদের নামে দোষ চাপানো হয়।
দেখুন উনি কি বলেছেন আপনি আরো ভালো বলতে পারবেন। আমি পুলিশে 3 দশকের উপর কাজ করেছি। নিচু তলার লোকদের মধ্যে যে কোনো রকম অসৎ লোক নেই আমি এটা বলবো না, কিন্তু আমি বলবো যে অসৎ অফিসারের সংখ্যা উপরের তলাতে আইপিএস অফিসারদের মধ্যে বেশি, পুলিশ মন্ত্রীদের মধ্যে বেশি। আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখুন আরজিকর কাণ্ডে ওখানে দুর্নীতির জন্য ঘটনাটা ঘটেছে, আর এই দুর্নীতির অভিযোগ লিখিতভাবে সেখানকার ডেপুটি সুপার স্বাস্থ্য ভবনে দিয়েছিলেন, মমতা ব্যানার্জির স্বাস্থ্যমন্ত্রী। তিনি পুলিশের অ্যান্টি করাপশনে দিয়েছিলেন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী। উনি ভিজিলেন্স কমিশনে দিয়েছিলেন, ভিজিলেন্স কমিশন পার ডিপার্টমেন্টের, মমতা ব্যানার্জি পার মন্ত্রী। উনি একটা কপি মমতা ব্যানার্জি কালীঘাটের বাড়িতে গিয়েও দিয়ে এসেছিলেন। তাহলে উনি জানতে পারেননি এটা তো উনি বলতে পারবেন না। উনি বলতে পারেন কিন্তু কেউ মানবেন না। তাহলে দুর্নীতির তদন্ত হলো না কেন? তিনি যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকবেন, তার দলের লোকেরা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকবে, তাহলে দুর্নীতির তদন্ত হবে না কেন? দুর্নীতি তদন্ত হয়নি কারণ দুর্নীতিটা তার যদি আদেশও না হয় অন্তত তার অনুমতি ক্রমে চলছিল, সেই জন্য তিনি ব্যবস্থা নেননি। কিন্তু যেমনি ধর্ষণ এবং হত্যার তদন্তটা সিবিআই হাতে গেল, তিনি সে দুর্নীতিটা চালু করে কলকাতা পুলিশ সিট গঠন করলেন। তিনি তো ভাবতে পারেন যে হাইকোর্ট এই মামলাটা সিবিআই হাতে দিয়ে দেবে, ফলে যে কলেজের প্রিন্সিপাল বা থানার ওসি অ্যারেস্ট হলেন। তো উনি তো এলএলবি পাস করা আছে, আমি জানি না, তাহলে তো উনি তো কোর্টে গিয়ে বলতে পারেন আমার ওসি কি করেছে, কেন ধরছেন, আমার প্রিন্সিপাল কি করেছেন। এত ভালো প্রিন্সিপাল যে একটা জায়গা থেকে তাকে সরিয়ে আমি একদিনের মধ্যে অন্য জায়গায় প্রিন্সিপাল করেছিলাম, এরকম লোককে আপনারা কি করে ধরেন? কিন্তু বলতেই পারেন। আপনি যেমনটা বললেন সিবিআই এর হাতে তদন্তভার গেছে, সবাই পুলিশকে দোষারোপ করছে। পুলিশ কিছুক্ষণের মধ্যেই যাকে গ্রেফতার করেছিল সঞ্জয় রায়, সিবিআই চার্জশিটে শুধু এখনো সেই একজনেরই নাম কেন তাহলে? দেখুন সিবিআই চূড়ান্ত চার্জশিট দিয়ে দিয়েছে এরকম কথা নিশ্চয় আপনারা দাবি করছেন না? অনেক তো সময় হয়ে গেল বলছি তো। সিবিআই যার বিরুদ্ধে কোর্টে প্রমাণ করা যাবে যে তিনি দোষী, তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন। অন্যের বিরুদ্ধে তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে চার্জশিট হবে না এটা সিবিআই বলেনি, অনেকদিন হলো বলছেন। কিন্তু প্রথম দিকে কয়েকদিন তদন্ত তো সিবিআই করেনি, সেখানে কলকাতা পুলিশ করেছে। এবং কলকাতা পুলিশের লোকেরা যে তথ্য প্রমাণ লোপাট করছিলেন তথ্য প্রমাণ জোগাড় করার থেকে এবং নতুন প্রমাণ সৃষ্টি করছিলেন, সেটা তো এতদিন পর্যন্ত আপনারা সকলেই জানেন। তো তাহলে সেই কাজটা পরবর্তীকালে নিয়ে আজকে করে যে ঘটনা ঘটেছে, একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, কোনো প্রত্যক্ষ সাক্ষী পাওয়া যাচ্ছে না যে আমি ঘটনাটা দেখেছি। তাহলে এই অবস্থায় সে মহিলার শরীর থেকে যে তথ্য প্রমাণগুলো পাওয়া যাবে, ফরেন্সিক এভিডেন্স, এবং যাকে সাসপেক্ট করা হবে তাকে পরীক্ষা করে যে এভিডেন্স পাওয়া যাবে, তার উপরে সাজা হবে কিনা চার্জশিট দেওয়া সে অনুসারে নির্ভর করবে। তো প্রথম কয়েকদিন যে অসুবিধা হয়েছে তাতে পরবর্তীকালে দোষীদের খুঁজে বের করা একটু সময় লাগবে, সে ব্যাপারে সন্দেহ নেই। আমি আশা করছি সিবিআই তাদের সকলকে না হলেও কাউকে কাউকে খুঁজে বের করতে পারবে। পুলিশের দোষ দেওয়ার কথা আপনি বলছেন, আচ্ছা বলুন যে একজন ডিসি যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করেছে তার বাবার কাছে গিয়ে টাকার বান্ডিল দিতে চেয়েছিলেন, এরকম অভিযোগ উঠেছে। তো ঘটনাটা সত্য মিথ্যা সে নিয়ে কোনো তদন্ত হয়েছে? সরকার তো উচিত ছিল যে তদন্ত করে যে এটা মিথ্যা অভিযোগ, কিংবা যদি দেখা যেত যে অভিযোগ সত্য তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কোনো হয়েছে? এই যে ডিসি সেন্টার ছিলেন একজন মহিলা আইপিএস অফিসার, তিনি একজন ডাক্তারবাবুকে দেখিয়ে বলছিলেন যে উনি আমাদের ফরেন্সিক এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এটা যে সত্য নয় এটা তো এখন মান্যতা পেয়েছে। তাহলে সেই অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আপনি জানেন? কেন নেওয়া হয়নি? তার মানে তিনি উপরের লোকের নির্দেশে করছিলেন। এটা থানার ওসিকে অ্যারেস্ট করেছে যাদের নির্দেশে। দেখুন ওখানে তো সিপি আছে, সর্বোচ্চ প্রধান পুলিশের, আর তার উপর আছে পুলিশ মন্ত্রী, তাদের নির্দেশ ছাড়া কার নির্দেশে করবেন?
একজন আইপিএস অফিসার ডিসি সেন্ট্রাল হিসেবে আছেন, যেখানে ঘটনা ঘটেছে সেটা তার এলাকা না, তিনি কলকাতা পুলিশের স্পোক্সপারসনও নন, তিনি কেন প্রেস কনফারেন্স করতে গেলেন কেউ যদি বিশেষভাবে তাকে নির্দেশ না দিয়ে থাকে? এবং বিশেষভাবে নির্দেশ দিতে গিয়ে তিনি যে মিথ্যে কথা বলছেন, তিনি যে অসৎ অফিসার, এটা তিনি নিজে প্রমাণ করেছেন, অন্য কাউকে প্রমাণ করতে হয়। কারণ হচ্ছে একজন মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তো আর একজন মহিলাকে দিয়ে বলা হচ্ছে যে তদন্ত সঠিকভাবে চলছে, এই ছাড়া তো আমার কাছে অন্য কোনো কারণ নেই। কিন্তু যে মহিলাকে দিয়ে বলানো হচ্ছে সেই মহিলা যদি একটু সচেতন হতেন, তাহলে এইরকম পরে শিখিয়ে দেওয়া মিথ্যে কথা বলতে গিয়ে নিজেকে দোষী প্রমাণিত করতেন না। এতদিন ধরে তো এত সময় কেটে গেল, সঞ্জয় রায় যখন এতদিন পর বিনীত গোয়েলের নাম বললেন, তাও কেন সিবিআই এখনো ওটাকে চার্জ করছেন না? দেখুন, আমাদের আইনে এরকম কোনো কথা বলা নেই যে কোনো অভিযুক্ত কোনো কথা বললে তার কথা বিশ্বাস করতে হবে না, তার কথার কোনো আইনি মূল্য নেই। বরং রাজসাক্ষীর কথা আপনারা শুনেছেন, ইংরেজি শব্দটা অ্যাপ্রুভার। একজন অভিযুক্তকে রাজসাক্ষী করে দিয়ে অন্যদের বিরুদ্ধে সাক্ষ্য নিয়ে তাদেরও সাজা হতে পারে। তো যার সাক্ষ্যতে সাজা হতে পারে তার কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই। তিনি বিনীত গোয়েলের নাম বলেছেন, তিনি আরো একজনের নাম বলেছেন, তো তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। যদি তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে চার্জশিট হবে, যদি প্রমাণ না পাওয়া যায় কিছু করা যাবে না। অপরাধ করলেও তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া যায় না। দেখুন, আমি এই পুরোটা মানতে রাজি না। কোর্টে যখন তাকে হাজির করা হচ্ছিল বা এখনো যখন তাকে ভার্চুয়ালি হাজির করা হবে, তুমি ম্যাজিস্ট্রেটকে কথা বলতেই পারেন, সেটা ম্যাজিস্ট্রেট শুনবেন কিনা সেটা ম্যাজিস্ট্রেটের ব্যাপার, কিন্তু তিনি তো বলতেই পারেন যে হুজুর আমার কিছু বলার আছে, তিনি বলতে চাইতে পারেন। তিনি বলতে চেয়েছেন, ম্যাজিস্ট্রেট শোনেননি, আবার এরকম শোনেননি। পুলিশের লোকেরা বলতে দিতে চাইছেন না, গাড়িতে চাপড় দিচ্ছেন, যেমন কুণাল ঘোষের সময় হয়েছিল। এটা বোঝা যায় যে যেহেতু প্রাক্তন পুলিশ কমিশনের নাম বলেছেন এবং প্রাক্তন পুলিশ কমিশনার পুলিশ মন্ত্রীর কাছের লোক, অতএব তাদের বিড়ম্বনা বাড়ছে। সেই জন্য তারা, পুলিশের যেটা কাজ নয়, পুলিশের কাজ কি, যারা তাকে কোর্টে নিয়ে যাচ্ছে তার কাজ কি, যাতে সে পালিয়ে না যেতে পারে এবং তার উপর আক্রমণ করে তাকে যাতে কেউ মেরে না ফেলতে পারে। গাড়ি চাপাটা পুলিশের কাজ। তো যা পুলিশ প্রশাসন ভয় পেয়েছে, তাহলে যিনি এই গাড়ি চাপড়াতে তাদেরকে বলেছেন এবং যারা এরকম চাপড়াচ্ছেন, দুজনেই অপরাধ করছেন। পুলিশের এটা কাজ নয়। আমি তো বললাম যে পুলিশের কাজ যাতে সে পালিয়ে না যেতে পারে, যাতে তাকে কেউ মেরে ফেলতে না পারে, তার নিরাপত্তা বিঘ্নিত, এটা দেখা। তার কথা যাতে সাংবাদিকরা শুনতে না পান, তার জন্য গাড়ি চাপড়ানো পুলিশের কাজ কোথাও আছে বলে আমার জানা নেই। এটা পুলিশের কাজ নয়।